ঐশী যেমন রূপবতী তেমন গুণবতীও। রূপলি পাড় দেওয়া জরির কাজ করা উজ্জ্বল লাল রঙের বেনারসি পরে এই বাড়িতে প্রথম দিন পা রাখতেই শ্বশুর মশাই অমিতবাবু ভালোবেসে বৌমার নাম দিয়েছিলেন বৌরানী। এই ছোট, এই তুই এত ফর্সা কি করে রে? খুব সুন্দর তোর গায়ের রংখানা। ছোট বৌমার সৌন্দর্যের রহস্য তোমার পরে জানলেও চলবে বড় বৌমা। এখন ওকে ঘরে নিয়ে গিয়ে একটা নতুন শাড়ি পরিয়ে নিয়ে এসো দেখে। অমিতবাবুকে রোজ সকালে চা করে দেয় ঐশী। চায়ের কাপে চুমুক দিয়ে দুজনে মেতে ওঠে গল্পে। শাশুড়ি মায়ের সঙ্গেও বেশ ভাব ঐশীর। খটাখটি লাগে শুধু পায়েলের সঙ্গে, তাও আবার তুচ্ছ বিষয়, এই যেমন শাড়ি গয়না এইগুলো নিয়ে। কি রে ছোট, হানিমুন কেমন কাটলো? হ্যাঁ, পায়েল দেখলো ঐশী জানলার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। এই হ্যাঁ, কোন খেয়ালে ডুবে আছিস বলতো? কিছু বলছো দিদি ভাই? হানিমুনের রেশ এখনো তোর কাটেনি নাকি? এই দাঁড়া দাঁড়া, এই তোর গলায় এটা কিসের দাগ রে? ঐশী কিছু বলছে না দেখে পায়েল বুঝতে পারলো এটা ওদের ভালোবাসার চিহ্ন। মিটিমিটি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় সে। বৌরানী, আরে তুই কি কিছু ভাবছিস নাকি মা? কই বাবা, না তো। রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যাওয়ার সময় অমিতবাবুকে ডাক দেয় ঐশী। বাবা। কি রে মা, কিছু বলবি? আরে তোকে এরকম অন্যমনস্ক দেখাচ্ছে কেন? আসলে বাবা, আমি তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ তা ঠিক আছে, বল না। আসলে এই ঐশী, কি গো, আমার অফিসের নীল নোটবুকটা কোথায় রেখেছো? বৌরানী, তুই বরং আর যা মা, কাল সকালে কথা হবে, ঠিক আছে? যা যা। সকাল তখন প্রায় 8:30। রাহুল এই সবে মাত্র মর্নিং ওয়াক থেকে ফিরল। ঘাম মুছতে মুছতে ঘরের দিকে গিয়ে দরজায় বেশ কবার টোকা দিল সে, কিন্তু ঐশী কিছুতেই দরজা খুলছে না। ঐশী, এই ঐশী, ঐশী। রাহুলের ডাকাডাকির শব্দ এবার বেশ জোর হলো, কিন্তু ঐশী কিছুতেই দরজা খুলল না। এবার ঘরের সামনে বাড়ির সকলে এসে জড়ো হলো। এবার দরজা ভাঙতেই হবে। দরজা ভাঙতেই যা দেখল তা দেখার জন্য বিশ্বাস বাড়ির কেউই প্রস্তুত ছিলেন না। ওরা দেখল ঐশীর শরীরটা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ছন্দা দেবী ও পায়েল এমন দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। রাহুল পাগলের মতো ঐশীর দেহটার দিকে কাঁদতে কাঁদতে ছুটে গেল। হঠাৎ করে কেন ঐশী আত্মহত্যা করেছে কেউ তার উত্তর খুঁজে পেল না। আর হাসির শব্দ আসে না বিশ্বাস বাড়ি থেকে। রাহুলও এদিকে সমস্ত কাজ ছেড়ে সারা দিন ঘরে একলা বসে থাকে। নতুন বিয়ে করা বউটা কেন হঠাৎ আত্মহত্যা করতে গেল? খুব ভেঙে পড়েছে সে। এইভাবেই দিন যায়, মাস যায়। আস্তে আস্তে ঐশীর স্মৃতি আবছা হয়ে যেতে শুরু করে সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। রাহুলও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেষ্টা করে যাচ্ছে। বাবার কোম্পানিতে আবার যোগ দিয়েছে সে। সেদিন অমিতবাবু নিজের ঘরে চুপচাপ বসেছিলেন। ঠিক তখনই ঘরে ঢুকলো রাহুল। বাবা, এই কাগজে একটা সই করে দাও তো। আমাদের কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট, সব হিসাব দেখে নিয়েছি, সব ঠিকই আছে, তুমি শুধু সইটা করে দাও। হ্যাঁ সে দিচ্ছি, কিন্তু আমার চশমাটা কোথায় বলতো? কিছুতেই নিজের চশমা খুঁজে পেলেন না অমিতবাবু। আচ্ছা দে দে দে, আমি চশমা ছাড়াই সইটা করে দি, দে দে। কিন্তু পেন কোথায়? পেনটা তো এতক্ষণ নিজের বুক পকেটে রেখেছিল রাহুল, কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল পেনটা? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেটা। কি আশ্চর্য! ছাড়ো, পরে করো সই। বিরক্ত হয়ে চলে গেল রাহুল। অমিতবাবু আর কথা বাড়ালেন না। পুনরায় নিজের জায়গায় ফিরে গেলেন তিনি। চোখ বন্ধ করে বাড়ির অপ্রীতিকর পরিস্থিতির কথা ভাবতে লাগলেন। সই করো না বাবা, ও সই তুমি করো না। চমকে উঠলেন অমিতবাবু। কি হলো?
কে বললো কথাটা? গলাটা এত চেনা চেনা লাগছে কেন তার? কিন্তু গলাটা যার, সে তো আর ফিরে আসবে না কখনো। কিন্তু হঠাৎ করে বৌরানীর গলা কেন পেলেন অমিতবাবু? হয়তো সবটাই তার মনের ভুল। রাত তখন 1:30। রাহুল নিজের ঘরে বেঘরে ঘুমোচ্ছে। ঠিক তখনই ক্ষীণ অথচ একটা তীক্ষ্ণ শব্দে ঘুমটা ভেঙে যায় তার। শব্দটা গোঙানির, সঙ্গে হালকা দম বন্ধ করা কাশির। এত রাত্রে বাইরে কে? ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখল সেখানে কেউ নেই। ঘরে ফিরে এলো সে। এসে টেবিলের উপর রাখা গ্লাস থেকে জল নিয়ে খেতে যাবে, তখনই ওর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। ও দেখল একটা ছায়ামূর্তি, নারীর ছায়ামূর্তি। চুলগুলো সাপের ফণার মতো উঠে আছে। ভয়ে চিৎকার পর্যন্ত করতে পারছে না রাহুল। হাত থেকে কাঁচের গ্লাসটা সশব্দে পড়ে ভেঙে গেল। একটা অল্প বয়সী নারীর ছায়া, হাতে শাঁখা পলা শাড়ি পরে আছে, ঠিক যেমন ঐশী পরে থাকতো। কিন্তু ও এখানে কোথা থেকে আসবে? ও যে আর নেই। কে 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 ওখানে? রাহুলের নিঃশ্বাস যেন আটকে এলো ভয়ে। কোনো রকমের ধমক দিয়ে কথাটা বলেই থরথর করে কাঁপতে লাগলো। ঠিক তখনই নারী মূর্তিটা সামনে তাকালো রাহুলের দিকে। তারপর রাহুল যা দেখল তা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। ওর সামনে দাঁড়িয়ে আছে ওর মৃতা স্ত্রী ঐশী। কিন্তু দেখতে আর সেই প্রাণোচ্ছল মেয়েটার মতো একদমই নেই। একেবারে বিভৎস কুৎসিত একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সে। চোখের কুঠুরি থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার চোখের মণিদুটো। তার জিভ বেরিয়ে ঝুলছে মুখের এক পাশে, ঠিক যেমন সুইসাইড করার পর ঐশীকে ওরা যে অবস্থায় উদ্ধার করেছিল ঠিক সেইভাবে। তোমার কথা যে আমার বড্ড মনে পড়ছিল। মনে হলো তোমার আমায় প্রয়োজন। আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে তুমি কি করে আমাকে ছাড়া থাকো শুনি?